Welcome to Shikshalaya Coaching Center. To get more videos, subscribe this channel and press bell button. To protect yourself and your family from COVID-19, please stay at home. তো আজকের চ্যাপ্টার হলো ক্লাস 10 এর চলতরি সম্বন্ধে। চলতরি সম্বন্ধে আমাদের এগোনোর আগে আমাদের কিছু বেসিক জিনিস জানতে হবে, অর্থাৎ তড়িৎ সম্বন্ধে অর্থাৎ আধান সম্বন্ধে কিছু বেসিক জিনিস বা সাধারণ কিছু জিনিস আমাদের জানার প্রয়োজন। সেগুলো আগে জানি আমরা। আগে তড়িৎ আধান, পদার্থের যে কণাগুলি তড়িৎ পরিবহন করে সেগুলোকেই তড়িৎ আধান বলা হয়। অর্থাৎ পদার্থের মধ্যে যে কণা বা যে কণাগুলো বা যে সংখ্যক অণুগুলো কি করে না তড়িৎ পরিবহনে সক্ষম, তাদেরই আমরা তড়িৎ আধান বলি। এই তড়িৎ আধান সাধারণত দু রকমের হয়, যথা ধনাত্মক তড়িৎ আধান ও ঋণাত্মক তড়িৎ আধান। এই ধনাত্মক তড়িৎ আধান বলতে কি কাদের বুঝি না, পদার্থের মধ্যে উপস্থিত ধনাত্মক কণা, মেনলি প্রোটন কণাকেই আমরা ধনাত্মক তড়িৎ আধান বলি। অপরদিকে ঋণাত্মক তড়িৎ আধান কাকে বলে না, পদার্থের মধ্যে উপস্থিত ঋণাত্মক কণা বা ইলেকট্রনগুলোকেই আমরা ঋণাত্মক তড়িৎ আধান বলি। অর্থাৎ পদার্থের আমরা এতে অনুপরমাণুতে পড়েছিলাম যে পদার্থে পরমাণু গঠন হয় প্রোটন, ইলেকট্রন এগুলো দিয়ে। তো এই ক্ষেত্রে ইলেকট্রনগুলি নিউক্লিয়াসের বাইরে থাকে। এই ইলেকট্রনগুলোই আসলে তড়িৎ ঋণাত্মক কণা হিসাবে পরিচিত, এবং নিউক্লিয়াসের মধ্যে যে প্রোটন থাকে প্রোটনগুলো ধনাত্মক কণা। যদি এক্ষেত্রে একটা কথা বলে রাখি যে প্রোটন কখনো এক জায়গা থেকে আরেক জায়গাতে যায় না, কিন্তু প্রোটনকে আমরা ধরে নিই সেক্ষেত্রে ধনাত্মক তড়িৎ কণা। ইলেকট্রন এক জায়গা থেকে এক জায়গায় মুভ করতে পারে, এবং এই ইলেকট্রনই আসল তড়িৎ প্রবাহের প্রধান কারণ হিসেবে ধরা হয়ে থাকে। এই তড়িৎ আধানের একক নিয়ে এখন বলবো। তো একক হিসেবে তড়িৎ আধানের এসআই একক কি, কুলম্ব, যেটাকে আমরা কিউ দিয়ে ডিনোট করি, এই সি দিয়ে ডিনোট করি, অ্যান্ড সিজিএস একক হচ্ছে কি ইএসইউ। ইএসইউ এর ফুল ফর্ম কি, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। তো এখানে আমরা একটা ওয়ান কুলম্ব চার্জ, ইলেকট্রনের চার্জ কত সেটা সম্বন্ধে আমরা একটুখানি ধারণা করবো। অর্থাৎ একটি ইলেকট্রনের চার্জ কত হতে পারে সেই সমস্ত নিয়ে একটুখানি আলোচনা। তড়িৎ আধানের আমি একটু আগেই বলেছি যে মেন কণা হিসেবে তড়িৎ পরিবহন করে কে, ইলেকট্রন। তো এখানে এই ইলেকট্রনের চার্জ বা আধান কত, 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব, এবং 1 ESU ইকুয়ালস টু বা ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট ইকুয়ালস টু 3.33 ইন্টু 10⁻10 কুলম্ব। তড়িৎ বা ইলেকট্রিসিটিটা কি অ্যাকচুয়ালি? কোনো বাহ্যিক বলের বা বাহ্যিক কোনো বল বা ঘর্ষণ বল বা কোনো রাসায়নিক বিক্রিয়া দিয়ে থেকে সৃষ্টি কোনো আধানগুলি, মানে সৃষ্ট যে আধানগুলি হচ্ছে সেগুলি সাধারণত মনলি আমি একটু আগেই বললাম প্রোটন নয়, ইলেকট্রনই মেন। সেই ইলেকট্রনগুলি যখন পদার্থের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে এবং যে শক্তি সৃষ্টি করছে তাকে আমরা সাধারণত কি তড়িৎ বলি। তড়িৎ এক প্রকারে একটা শক্তি। এই শক্তি তড়িৎকেই আবার আমরা দুভাগে ভাগ করি। এই শক্তিগুলোর মধ্যে একটা হচ্ছে জলশক্তি এবং আর একটা হচ্ছে স্থির শক্তি, স্থির তড়িৎ, আর একটা হচ্ছে চলতড়িৎ। অর্থাৎ চলতড়িৎ আর স্থির তড়িৎ। স্থির তড়িৎ কাকে বলে না, ঘর্ষণের ফলে ঘর্ষিত এবং ঘর্ষণকারী, যে বস্তুটা দিয়ে ঘষছি এবং যে বস্তুটার ওপর ঘষছি সেই দুটোর মধ্যে যে একটা তড়িতের সৃষ্টি হয় তাকেই আমরা স্থির তড়িৎ বলি। এই তড়িৎ ঘর্ষিত এবং ঘর্ষণকারী এই বস্তুর মধ্যেই সীমাবদ্ধ থাকে, কোথাও ছড়িয়ে পড়ে না বা প্রবাহিত হয় না। একটা উদাহরণ দিলেই বুঝতে পারবে। একটা চিরুনিকে যদি কোনো সিল্কের কাপড়ে অনেক কিছুক্ষণ ঘষার পর ছোট ছোট কতগুলো কাগজের টুকরোর সামনে ধরি, দেখা যাবে যে কাগজের টুকরোগুলো লাফিয়ে সেই চিরুনিটার গায়ে আটকে যাচ্ছে। এটা কেমন হয়? এই ঘটনাটা তো আমরা ছোটবেলায় ম্যাজিক বা খেলার ছলে অনেকেই করেছি, কিন্তু এই কারণটা কেন হতো না, এটার
এই সিল্কের সাহায্যে যখন চিরুনিটাকে ঘষা হতো তখন সিল্কে পজিটিভ এবং চিরুনিতে নেগেটিভ সৃষ্টি হতো। সেম ভাবেই সিল্কের কোনো টুকরো বা কাগজের টুকরোর মধ্যেই কি হয়, পজিটিভ থাকছে এবং যেহেতু এটা নেগেটিভ এটা তৈরি হয়েছে, অর্থাৎ চিরুনিটা নেগেটিভ, তাই এইগুলোকে কাগজগুলোকে চিরুনি আকর্ষণ করে। এখানে দেখতেই পাচ্ছ যে এখানে চিরুনি নেগেটিভ হয়ে আছে এবং কাগজের টুকরোগুলো পজিটিভ। তাই আমরা কি জানি, বিপরীত মেরু পরস্পরকে আকর্ষণ করে, সমমেরু পরস্পরকে বিকর্ষণ করে। তো এখানে বিপরীত দুটো মেরু অর্থাৎ পজিটিভ নেগেটিভ একসাথে আকর্ষণ করছে, এই জন্যেই চিরুনির গায়ে কাগজগুলো আটকে যাচ্ছে। আরেকটা উদাহরণ দিতেই পারি, যেরকম আমরা খুব ঝড় বৃষ্টি হলে দেখি যে বজ্রপাত হচ্ছে বা বিদ্যুৎ চমকাচ্ছে, সেটা কিভাবে হয়? যখন বায়ু হালকা হয়ে উপরে উঠতে শুরু করে তখন আস্তে আস্তে জলবায়ুগুলো ঠান্ডা হতে থাকে এবং জলবায়ুগুলো যখন খুব উপরে উঠে যায় তখন জলবায়ুর উপরের স্তরের সাথে নিচের স্তরের মধ্যে পার্থক্য সৃষ্টি হয় তখন, অর্থাৎ উপরের স্তর খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়, নিচের স্তর একটু উষ্ণ থাকে। তো এই যে স্তর অর্থাৎ দুটো যে মেঘ যে উপরে উঠে গিয়ে আস্তে আস্তে এই জলবায়ুগুলি অন্যান্য ভাসমান কণার সাথে মিলে গিয়ে যে মেঘ তৈরি করছে, মেঘের যে উপরের স্তর খুব ঠান্ডা এবং নিচের স্তর খুব মানে তারতম্য হয়, অত উষ্ণতা তারতম্য হয়, উপরে ঠান্ডা হয়, নিচেরটা তার তুলনামূলক বেশি গরম হয়। তো এর ফলে কি হয়, তার মধ্যে একটা ঘর্ষণ, এবং এই যখন মেঘগুলো চলাচল করে তখন তাদের মধ্যে একটা ঘর্ষণ জনিত ফলে একটা কি সৃষ্টি হয় না, স্থির তড়িতের সৃষ্টি হয় এবং উপরের স্তরটি বা আপার সারফেসটা কি হয় না, পজিটিভ তড়িদাহিত কণা দ্বারা পূর্ণ হয়ে যায় এবং নিচের স্তরটি কি হয়, নেগেটিভ তড়িদাহিত কণা দ্বারা পূর্ণ হয়ে যায়। এবং এই যখন এই পজিটিভ এবং নেগেটিভ পরস্পরের মধ্যে আকর্ষণ করে তখনই আমরা আকাশের মধ্যে বিদ্যুৎ চমকাতে দেখি, এবং এটাই যখন নিচে মাটিতে পড়ে আছে তখনই সেগুলোকে আমরা বাজ পড়ছে এটাই বলি আমরা। এখানে ছবিতে দেখতেই পাচ্ছ, এখানে সমস্ত কিছু বুঝিয়ে দেওয়া হলো এবং আমি যে কথাগুলো বললাম সেগুলো যদি ভালো করে বোঝো তাহলেই বুঝতে পারবে যে কিভাবে এই বজ্রপাতের সৃষ্টি হয়। তো নেক্সট পয়েন্টে আসি, কি বলেছিলাম, স্থির তড়িৎ আর চলতড়িৎ। নেক্সট এটা হচ্ছে কি চলতড়িৎ, যেটা আমাদের এখন আজকের চ্যাপ্টারের মূল সাবজেক্ট। এই চলতড়িৎটা কি বাহ্যিক বল, সেটা তড়িৎ চুম্বকীয় বল হতে পারে বা রাসায়নিক বিক্রিয়া ছাড়া বা তড়িৎচালক বল যেটাকে বলি আমরা, সেই রাসায়নিক বিক্রিয়ার দ্বারা উদ্ভূত কোনো বল হতে পারে। যখন তড়িৎ এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হয় বা প্রবাহিত হয় তখন সেটাকে আমরা চলতড়িৎ বলি। যেমন কোন একটা ব্যাটারির সাহায্যে যদি আমরা কোনো বাল্ব জ্বালাই তাহলে কি তারের মধ্যে দিয়ে সেই তড়িৎটা প্রবাহিত হচ্ছে এবং লাইটটাকে জ্বালাচ্ছে, তাহলে এই যে প্রবাহিত হচ্ছে এই প্রবাহিত হওয়াটাকে আমরা কি বলি, চলতড়িৎ। তো আমাদের এবার নেক্সট হচ্ছে কি তড়িৎ পরিবাহী। যে সমস্ত পদার্থ তড়িৎ পরিবহন করে তাদের তড়িৎ পরিবাহী বলা হয়ে থাকে, অর্থাৎ যার মধ্যে দিয়ে তড়িৎ খুব সহজেই যেতে পারে তাদেরকে আমরা তড়িৎ পরিবাহী বলি। সব থেকে ভালো তড়িৎ পরিবাহীতে আমরা সুপরিবাহীও বলা হয়ে থাকে, অর্থাৎ তড়িৎ পরিবাহীতে সুপরিবাহী বলে। যেমন এখানে দেখতেই পাচ্ছি সিলভার, আমরা জানি যে তামার তার ব্যবহার করি আমাদের বাড়িতে ওয়্যারিং করার জন্য, লোহা, এগুলোর মধ্যে দিয়ে কি যায় না, তড়িৎ পরিবহন করে। অর্থাৎ বেশিরভাগ ধাতব পদার্থের মধ্যে দিয়েই তড়িৎ পরিবহন করে। সিলভার, গোল্ড, কপার, স্টিল, সি ওয়াটার, এগুলোর মধ্যে দিয়ে করে। এবার হচ্ছে তড়িৎ কুপরিবাহী, অর্থাৎ যেগুলোর মধ্যে দিয়ে যায় না, কুপরিবাহী, কোনো পরিবহনে সক্ষম নয়। যেমন কাঠ, গ্লাস, অর্থাৎ কাঁচ যেটা বলা হয় থাকে, ডায়মন্ড, রাবার, এগুলো তড়িতের কুপরিবাহী। এই জন্যই তাদের পোর্সেলিন যে এগুলো হয়, যেগুলো পোস্টে লাগানো হয়ে থাকে তাদের যেতে, এই সমস্ত পদার্থগুলো কুপরিবাহী অর্থাৎ অন্তরক হিসাবে কাজ করে। এমন কিছু কিছু আবার পদার্থ আছে সেগুলো খুব কম পরিমাণে তড়িৎ পরিবহন করে। চলো আসি এই পরিবাহীগুলোকে আমরা কি বলবো, এইগুলোকে আমরা অর্ধ পরিবাহী বলবো। অর্থাৎ কি না, এমন কিছু পদার্থ আছে যারা খুব কম পরিমাণে তড়িৎ পরিবহন করে,
যেমন জার্মেনিয়াম, সিলিকন বা এদের সংমিশ্রণ। এরকম কিরকম কি কি পদার্থ হতে পারে? আমরা দেখেছি যে কম্পিউটারে পড়েছি বা দেখেও থাকতে পারি যে কম্পিউটারে প্রসেসর আছে। এছাড়া অন্যান্য অনেক ধরনের আইসি আছে, সব জিনিসগুলি আইসি বলো, ডায়োড, ট্রানজিস্টার, মসফেট, এই সমস্ত পদার্থ ইলেকট্রনিক্স যে সমস্ত জিনিসগুলো, সেই সমস্ত বেশিরভাগ পদার্থগুলোই এই অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টরের ওপর নির্ভর করেই হচ্ছে। অর্থাৎ এই এখন যে প্রযুক্তি চলছে পুরোপুরি এই অর্ধপরিবাহীর ওপর নির্ভর করেই। তড়িৎ প্রবাহ বলতে কি বোঝায়? না, তড়িৎচালক বলের দ্বারা পরিবাহীর মধ্যস্থ মুক্ত ইলেকট্রনগুলি একটি নির্দিষ্ট দিকে প্রবাহকে তড়িৎ প্রবাহ বলা হয়। অর্থাৎ কোন একটা পরিবাহীর মধ্যে দিয়ে যখন উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে বা তড়িৎচালক বল যখন পজিটিভ থেকে নেগেটিভের দিকে প্রবাহিত হয়, তখন সেটাকে আমরা কি বলি? তড়িৎ প্রবাহ। এখানে কি প্রবাহিত হচ্ছে? আমি আগেও বলেছি যে ইলেকট্রন, মেনলি এখানে ইলেকট্রন প্রবাহিত হয়। ইলেকট্রনগুলো প্রবাহের ফলে যেটা হচ্ছে সেটাই হচ্ছে কি? তড়িৎ প্রবাহ। এবং ইলেকট্রন যেদিকে প্রবাহিত হয় তার বিপরীত দিকে তড়িৎ প্রবাহ ঘটে। একটা কথা সবসময় মনে রাখবে, ইলেকট্রন যেদিকে প্রবাহিত হয় তার বিপরীত দিকে তড়িৎ প্রবাহ ঘটে। এখানে দেখতে পাচ্ছ একটা পরিবাহী নেওয়া হয়েছে, পরিবাহীটা একটা তড়িৎচালক বলের সাথে যুক্ত করা হয়েছে, অর্থাৎ একটা ব্যাটারির সাথে যুক্ত করা হয়েছে। তো এখান থেকে তড়িৎচালক বলের মাধ্যমে যে প্রবাহ হচ্ছে, ইলেকট্রন প্রবাহটা কোন দিক থেকে হচ্ছে? নেগেটিভ থেকে পজিটিভের দিকে। আর উল্টো দিকে দেখো ডাইরেকশন অফ ইলেকট্রিক কারেন্ট, প্রবাহটা হচ্ছে, তড়িৎ প্রবাহটা কোন দিকে হচ্ছে? না, পজিটিভ থেকে নেগেটিভের দিকে। পজিটিভের দিকটা, পজিটিভ দিক থেকে নেগেটিভের দিকে তড়িৎ প্রবাহটা চলছে, তাহলে একে অপরের বিপরীত দিকে ঘটে। আর একটা জিনিস মনে রাখতে হবে, তড়িৎ প্রবাহকে আমরা সবসময় ক্যাপিটাল আই দিয়ে প্রকাশ করি এবং তড়িৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার, এবং অ্যাম্পিয়ার লেখার সময় আমরা ক্যাপিটাল এ লিখি। অর্থাৎ তড়িৎ প্রবাহকে যখন আমরা প্রকাশ করি কোনো মাত্রা দিয়ে, কোনো দিয়ে মাত্রা দিয়ে বা কোনো ভ্যালু দিয়ে, তার পাশে যখন লিখি তখন সেটা এ লিখি, অ্যাম্পিয়ার। এবং তড়িৎ প্রবাহ একটি ভেক্টর রাশি। কেন ভেক্টর রাশি? না, তড়িৎ প্রবাহের মান এবং অভিমুখ দুটোই আছে। অর্থাৎ এর মধ্যে দিয়ে যদি 2 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হয়, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? না, মান পাচ্ছি। মান কত? 2 অ্যাম্পিয়ার। আর অভিমুখ কোনটা? এইটা অভিমুখ পাচ্ছি। তাহলে এটা, এই জন্য এটাকে ভেক্টর রাশি বলা হয়। আধান ইকুয়ালস টু কি? প্রবাহ মাত্রা, অর্থাৎ তড়িৎ প্রবাহ মাত্রা ইন্টু সময়। অর্থাৎ কিউ পরিমাণ আধান, কিউ যদি আধান হয়, আই প্রবাহ মাত্রা, এবং টি যদি সময়। তাহলে এখন যদি বলা হয় টি ইকুয়ালস টু 1 সেকেন্ড, তাহলে কি লিখতে পারি? টি এর জায়গায় যদি কিউ ইকুয়ালস টু আই লিখতে পারি, কারণ টি ইকুয়ালস টু 1। তাহলে কিউ ইকুয়ালস টু আই হলে, তাহলে এখান থেকে একটা প্রবাহ মাত্রার সংজ্ঞা পাচ্ছি। 1 সেকেন্ডে কোনো পরিবাহী যে কোনো প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে যে পরিমাণ আধান প্রবাহিত হয় তাকে ওই পরিবাহী প্রবাহ মাত্রা বলে। দেখতেই পাচ্ছ এখানে 1 সেকেন্ড, তাহলে এই 1 সেকেন্ডের মধ্যে দিয়ে একটা পরিবাহীর মধ্যে দিয়ে কিউ পরিমাণ আধান প্রবাহিত হচ্ছে। কিউ এর জায়গায় যা খুশি হতে পারে, সেই পরিমাণ আধানটাকেই আমরা কি বলছি? সেই পরিবাহী প্রবাহ মাত্রা। তড়িৎ প্রবাহকেও দুভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কি? সমপ্রবাহ এবং পরিবর্তী প্রবাহ। সমপ্রবাহ বলতে কি বোঝায়? না, যখন তড়িৎ প্রবাহ কোনো একটি নির্দিষ্ট দিকেই প্রবাহিত হতে থাকে তখন সেটাকে বলবো সমপ্রবাহ। যেরকম দেখো এই জায়গাতে ব্যাটারি থেকে যে প্রবাহটা, তড়িৎ প্রবাহটা চলবে কোন দিক থেকে? আমি একটু আগে বললাম পজিটিভ থেকে নেগেটিভের দিকে। তাহলে এই পজিটিভ থেকে নেগেটিভের দিকে এই সর্বক্ষণই চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত এই তড়িৎচালক বল কাজ করবে।
অর্থাৎ যতক্ষণ পর্যন্ত প্রবাহ চলবে সে পজিটিভ থেকে নেগেটিভের দিকেই যেতে থাকবে। কিন্তু অপরদিকে দেখছি অল্টারনেটিং কি বলছে, অল্টারনেটিং বা পরিবর্তী প্রবাহ না, তড়িৎ প্রবাহ যদি একটি নির্দিষ্ট সময় অন্তর বিপরীতমুখী হয় তবে তাকে পরিবর্তী প্রবাহ বলে। কিরকম না, দেখা যাচ্ছে দুটো ফিগার, এক সময় উপর দিকটা প্লাস নিচেরটা মাইনাস, আবার এটাতে উপর দিকটা মাইনাস নিচেরটা প্লাস, অর্থাৎ একটা নির্দিষ্ট সময় অন্তর ওপরটা প্লাস হচ্ছে নিচেরটা মাইনাস, আবার পরেক্ষণে ওপরটা মাইনাস নিচেরটা প্লাস। এর ফলে কি হচ্ছে, একবার তড়িৎ প্রবাহ একবার পজিটিভ অর্থাৎ এদিক থেকে ঘুরছে, আবার উল্টো দিকে ঘুরছে। এর ফলে কি হচ্ছে, অর্থাৎ বিপরীতমুখী কাজ হচ্ছে। এই জন্য এটাকে অল্টারনেটিং কারেন্ট বলা হয়ে থাকে। আমাদের বাড়িতে যে সমস্ত ফ্যান, টিভি, টিউবলাইট সব জ্বালাই, এগুলো সবই এসি বা অল্টারনেটিং কারেন্ট বা পরিবর্তী প্রবাহের মাধ্যমেই চলে। এবং দেখবে প্রত্যেকটা কম্পোনেন্ট বা প্রত্যেকটা ডিভাইসে 50 হার্জ লেখা আছে। 50 হার্জ এই কথাটার মানে কি না, 1 সেকেন্ডে মধ্যে সে 50 বার পজিটিভ হবে এবং 50 বার নেগেটিভ হবে, অর্থাৎ বিপরীতমুখী ক্রিয়া 50 বার করে চলবে 1 সেকেন্ডের মধ্যে। অপরদিকে ডাইরেকশন এখানে হচ্ছে ডিসির মধ্যে বা ডাইরেক্ট কারেন্টের মধ্যে যেটা, সেটা হলো কি না, আমরা ব্যাটারি থেকে যে সমস্ত আউটপুট পাই বা ব্যাটারি থেকে যে সমস্ত তড়িৎ প্রবাহ পাই, সেই প্রবাহটাকেই আমরা বলি কি ডিসি প্রবাহ বা সমপ্রবাহ। বিভব, বিভব বলতে কি বোঝায় না, কোনো তড়িৎগ্রস্ত বস্তু, বিভব বলতে ওই বস্তুর এমন এক তড়িৎ অবস্থা বোঝায় যে বস্তুটি অপর কোনো বস্তুকে তড়িৎ দেবে না নেবে সেটা ঠিক করে। অর্থাৎ ধরা যাক এই একটা বস্তু আছে, এই বস্তুটা আর এই একটা বস্তু আছে, দুটো বস্তুতে ধরা যাক এটা তড়িৎগ্রস্ত একটা বস্তু, এটা তড়িৎগ্রস্ত হতেও পারে নাও হতে পারে। তাহলে দেখা যাবে যদি এটা এর থেকে বেশি হয় বা এটা যদি এর থেকে কম হয়, অর্থাৎ রেড বস্তুটা যদি গ্রিন বস্তুর থেকে কম হয়, তাহলে কি করবে, রেড বস্তুটা গ্রিন বস্তুটাকে বা সবুজ বস্তুটাকে কি দেবে, আধান দেবে, অর্থাৎ প্রবাহ দেবে। অর্থাৎ এটাকে যদি কানেক্ট করি একটা তারের সাহায্যে, তাহলে কি হবে না, এটা একে তড়িৎ দেবে, পজিটিভ থেকে নেগেটিভের দিকে তড়িৎ যেতে থাকবে। তো এই ব্যাপারটাইকেই বলা হচ্ছে, এই যে ঘটনাটা ঘটছে এই ঘটনাটাকেই হচ্ছে কি বিভব বলা হয়ে থাকে। বিভব সাধারণত আমরা দু প্রকারের জানি, কি না উচ্চ বিভব এবং নিম্ন বিভব। উচ্চ বিভবকে হায়ার পোটেনশিয়াল বলে এবং নিম্ন বিভবকে লোয়ার পোটেনশিয়াল বলে। উচ্চ বিভব কি বলছে না, যে শক্তির জন্য কোনো ধনাত্মক তড়িৎগ্রস্ত বস্তু তার ধনাত্মক তড়িৎ আধান কোনো নিস্তড়িৎ বা কোনো ঋণাত্মক তড়িৎগ্রস্ত বস্তুর মধ্যে সঞ্চালিত করতে পারে, সেই শক্তিকে উচ্চ বিভব বা ধনাত্মক বিভব বলা হয়ে থাকে। অপরপক্ষে নিম্ন বিভব বলছে কি না, যে শক্তির জন্য কোনো ঋণাত্মক তড়িৎগ্রস্ত বস্তু তার ঋণাত্মক তড়িৎ আধান কোনো নিস্তড়িৎ বা কোনো ধনাত্মক তড়িৎগ্রস্ত বস্তুর মধ্যে সঞ্চালিত করতে পারে, সেই শক্তিকে নিম্ন বিভব বা ঋণাত্মক তড়িৎ বিভব বলা হয়ে থাকে। মানে কি, এই হায়ার পোটেনশিয়ালটা যখন অর্থাৎ উচ্চ বিভবতে অর্থাৎ কি ধনাত্মক আধান যখন সে ঋণাত্মক আধানকে দিচ্ছে, তখন সেটাকে বলবো, এই যে শক্তিটাকে, যে শক্তিটার মাধ্যমে একে দিচ্ছে সেই শক্তিটাকে বলবো উচ্চ বিভব। আর অপরদিকে এই ঋণাত্মকটা যখন সে পজিটিভ হিসেবে তড়িৎগ্রস্ত কোণার দিকে অর্থাৎ যা আদান প্রদান করছে না, অর্থাৎ তড়িৎ প্রবাহ হয়তো নেগেটিভ থেকে পজিটিভে হচ্ছে না, কিন্তু যে শক্তিটা যাচ্ছে আমরা কি জানি যে না প্রত্যেকেরই একটা বিপরীত ক্রিয়া আছে। তাহলে এইখান থেকে যখন সেই শক্তিটা এদিকে আসছে তার বিপরীত ক্রমেও একটা ঘটছে শক্তি। তাই এই যে শক্তিটা ঘটছে এখান থেকে অর্থাৎ ধনাত্মক বা নিস্তড়িৎ কোনো কোণাকে সে যখন কি করছে তড়িৎগ্রস্ত বস্তুতে পরিণত করছে, যে শক্তিটা সে খরচ করছে সেই শক্তিটাকে আমরা বলবো কি নিম্ন বিভব। তড়িৎ বিভবকে আমরা সবসময় ক্যাপিটাল ভি লেটার দিয়ে প্রকাশ করি, ইংরেজিতে ক্যাপিটাল ভি লেটার
দিয়ে প্রকাশ করি এবং এর এসআই একক হচ্ছে কি ভোল্ট। এবং আরেকটা কথা মাথায় রাখতে হবে, তড়িৎ বিভব হচ্ছে একটা স্কেলার রাশি। স্কেলার রাশি কেন না, এর শুধুমাত্র মান আছে, কোনো অভিমুখ নেই, এটা একটি স্কেলার রাশি। তড়িৎ ক্ষেত্র বলতে কি বোঝায় বা ইলেকট্রিক ফিল্ড, কোনো তড়িতায়িত কণার চারপাশে, ধরা যাক এখানে একটা পজিটিভ কণা আছে, এটা তড়িতায়িত কণা, এর চারপাশে অপর কোনো কণা, ধরা যাক এই মাইনাস কণাটা আনলে যে বল, আকর্ষণ বল হতে পারে বা বিকর্ষণ বল হতে পারে, অনুভব করে, সেই অঞ্চলটিকে, এই যে এর চারিদিকে যে অঞ্চলটি দেওয়া হয়েছে, তৈরি হয়েছে, সেটাকেই বলা হয়ে থাকে কি তড়িৎ ক্ষেত্র। অর্থাৎ প্রথম কোণা আধানে দিয়ে অঞ্চলটিকে প্রথম আধানে তড়িৎ ক্ষেত্র বলা হয়ে থাকে। মানে এটা কি হচ্ছে, ধরা যাক এই বস্তুটা ছিল, অর্থাৎ তড়িৎগ্রস্ত বস্তু, এই তড়িৎগ্রস্ত বস্তু অর্থাৎ এটা কি পজিটিভ, ধনাত্মক আছে, তাহলে এই চারিদিকে একটা ধনাত্মক অঞ্চল সৃষ্টি হয়েছে। এখন যদি একটা ঋণাত্মক আধান নিয়ে আসি, তাহলে কি করে বিপরীত মেরু আকর্ষণ করে, তাহলে বিপরীত মেরুটাকে আকর্ষণ করার জন্য একটা বল অনুভব করবে, যেরকম চুম্বক, চুম্বককে যদি একটা উপর কোনো আর একটা চুম্বকের দক্ষিণ মেরুর সাথে উত্তর মেরুর কাছাকাছি রাখি, তাহলে কি হবে, অ্যাট্রাক্টের যেটা একটা বল আকর্ষণ করবে, সেটা আমরা বুঝতে পারি। সেরকম ইলেকট্রিকের ক্ষেত্রেও, ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রেও সেম জিনিসটাই হয়, একটা বল অনুভব হয়। এবং বল অনুভবটা এক্ষেত্রে কি আকর্ষণ হিসাবে কাজ করছে, যেহেতু বিপরীত মেরু, যদি সমমেরু থাকতে তাহলে বিকর্ষণ হিসাবে কাজ করতো, অর্থাৎ এটাও প্লাস হলে বিকর্ষণ হিসাবে কাজ করতো, বা এটাও মাইনাস হলে সেক্ষেত্রেও বিকর্ষণ হিসাবে কাজ করতো। তাহলে তড়িৎ ক্ষেত্র বোঝা গেল, অর্থাৎ কোনো একটি কোণার চারপাশে যে অঞ্চলটা তৈরি হয়, যদি ওই অঞ্চলে অপর কোনো কোণা নিয়ে আসা হয়, তাহলে দেখা যায় সেটা সমবাহু হতে পারে, সমজাতীয় কোণা হতে পারে, বিষম জাতীয় কোণাও হতে পারে। তাহলে যদি একটু বল অনুভব হয়, তাহলে বোঝা যায় যে প্রথম কোণাটির বা তড়িৎগ্রস্ত কোণাটির চারিদিকে একটি ক্ষেত্র অঞ্চল গঠিত হয়েছে, যেটাকে আমরা তড়িৎ ক্ষেত্র বলি। তাহলে এই তড়িৎ ক্ষেত্রের ওপর যদি তড়িৎ বিভবের সংজ্ঞাটা বলতে হয়, তাহলে কি বলতে হবে না, অসীম দূরত্ব থেকে কোনো ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রে আনলে যে পরিমাণ কার্য করতে হয় তাকে ওই বিন্দুর তড়িৎ বিভব বলা হয়ে থাকে। এরকম ধরা যাক একটা তড়িৎ ক্ষেত্র আছে, বাইরে থেকে যদি কোনো একটা আধানকে, পজিটিভ ধনাত্মক আধানকে, এখানে ধরা যাক ধনাত্মক আধান আছে, তাহলে এই ধনাত্মক আধানকে ধরা যাক এখানে নিয়ে আসবো আমি, তাহলে এক্ষেত্রে যখন আনতে হলো, তখন এই পার্টিকুলার এই বিন্দুটার উপরে যে কার্য করতে হলে, সেই কার্যের পরিমাণটাকেই বলা হচ্ছে কি তড়িৎ বিভব, অর্থাৎ বিভবকে আমি ভি দিয়ে ডিনোট করে আগেই বলেছি, বিভব ইকুয়ালস টু কার্য ডাব্লিউ বাই কিউ, দ্যাট মিনস কি ডাব্লিউ ইকুয়ালস টু কৃতকার্য ইকুয়ালস টু কিউ ইন্টু ভি, অর্থাৎ আধান ইন্টু ভোল্টেজ বিভব। তো তড়িৎ বিভবটা কতকটা আমরা জলপ্রবাহ দিয়ে দেখাতে পারি। জলপ্রবাহের মধ্যে একটা লম্বা এখানে নল নেওয়া হয়েছে এবং পাশে আর একটা বড় পাত্র নেওয়া হয়েছে, দুটো একই উচ্চতায় একটি নল ফিট করা হয়েছে এবং নলটার মাঝখানে একটি ট্যাপ লাগানো আছে যাতে জলটা বন্ধ করা হয়। তো এখানে দেখা যাচ্ছে যে যে নলটা নেওয়া হয়েছে তাতে যে জলের উচ্চতাটা নেওয়া আছে সেটা অনেকটা উঁচুতে উঠে আছে, এবং এখানে যে জলটা নেওয়া হয়েছে সেটা তার থেকে নিচুতে। যদি এখন এই ট্যাপটা ওপেন করে দেওয়া হয় বা খুলে দেওয়া হয়, দেখা যাবে যে এখান থেকে জলের তল নামতে থাকছে এবং এখানে জলের তল উঠতে থাকছে, এবং একই একটা সময় আসবে যখন দুটো জায়গাতেই বা দুটো পাত্রতেই কি হবে না, জলের তল সমান সমান হয়ে যাবে, অর্থাৎ এও যখন এখানে থাকবে, এও ধরা যাক এখানে উঠে গেল, আর দেখা যাবে যে এইখানেও এর জলতল প্রায় উঠে গেল, অর্থাৎ দুটো তলই প্রায় সমান সমান হয়ে যাবে, এবং তারপরে আর কোনো জলের প্রবাহ ঘটবে না।
তাহলে এখান থেকে কি বোঝা গেল না, উচ্চ তল থেকে নিম্নতলের দিকে জলের যেরকম প্রবাহ হয় সেরকমই এখানে যখন এখানে পাইপের জায়গায় বা একটি নলের জায়গায় এখানে তার যদি যোগ করা হয়ে থাকে, তখন দেখা যায় যে হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়ালের দিকেও কি না তড়িৎ প্রবাহ ঘটছে। এবং এই তড়িৎ প্রবাহ ঘটতে থাকার সময় কি হচ্ছে, যখন সেটা সমান হয়ে যাবে তখন আর তড়িৎ প্রবাহ ঘটবে না। দুটোই যখন সমান হয়ে যাবে তখন তড়িৎ প্রবাহ ঘটবে না। এই একই কারণের জন্য আমরা যখন তড়িৎ বিভব উল্লেখ করি তখন দুটির মধ্যে পার্থক্য করেই উল্লেখ করা হয়ে থাকে, যাতে আমরা স্থায়ী তড়িৎ বিভব বলতে পারি। এই তড়িৎ বিভবটাকেই আমরা তড়িৎ বিভব পার্থক্য বলা হয়ে থাকে। আমরা পরে সেই তড়িৎ বিভব পার্থক্য পড়বো, বা বিভব পার্থক্য কাকে বলে সেটা পড়বো। এই বিভব পার্থক্যটা কেন স্থায়ী করা হচ্ছে না, যখন এটা চলতে চলতে একটা সময় আসবে না, একটা সময় স্টপ হয়ে যাবে। যেমন এখানে এটা চলতে চলতে জলপ্রবাহ স্টপ হয়ে গিয়েছিল, এখানেও যখন হায়ার থেকে লোয়ারে যেতে যেতে স্টপ হয়ে যাবে। তো এটাকেই আমরা যখন কি বলবো না, আমরা যখন স্থায়ীভাবে করতে পারবো অর্থাৎ স্থায়ীভাবে বলতে পারবো, তখন আমাকে বিভব পার্থক্য দিয়েই বলতে হবে। পৃথিবীর বিভব শূন্য ধরা হয়ে থাকে। দেখে থাকবে যে বাড়িতে যে সমস্ত ইকুইপমেন্ট আছে সমস্তকে আর্থিং করা হয়ে থাকে। আর্থিংটা কেন করা হয়ে থাকে না, আমরা পৃথিবীতে এত ধরনের সমস্ত মৌল আছে এবং সেই মৌলগুলো কি না এত পরিমাণে আছে যে তাদের যে ইলেকট্রনগুলো অগাধ পরিমাণে থাকে। অর্থাৎ পৃথিবীকে যদি ধরা হয় তাহলে সব থেকে সুপরিবাহী হিসেবে যদি ধরা হয় কারোর মধ্যে, সেটা হচ্ছে পৃথিবী। তো এই পৃথিবীর মধ্যে এত ইলেকট্রন আছে যেখান থেকে আমরা কিছু পরিমাণ ইলেকট্রন নিয়ে নিলে বা তাতে কিছু যদি ইলেকট্রন দিয়ে দিই তার কোনো হেরফের হয় না। অর্থাৎ ধরা যাক যদি সমুদ্র থেকে এক মগ জল তুললাম বা এক বালতি জল তুললাম বা কয়েক গ্যালন জল তুললাম, তাতেও সমুদ্রে কিছু এসে যায় না। সেই রকমই এখানে পৃথিবী থেকেও কয়েক কোটি ইলেকট্রন তুলে নিলেও কোনো পৃথিবীর ইলেকট্রনের কোনো ঘাটতি বা পরিবর্তন হয় না। এই কারণে যখন আমরা কোনো উচ্চ বিভবের ক্ষেত্রে ধরি তখন পৃথিবী আমাদের কাছে নেগেটিভ হয়, এবং যখন কোনো ঋণাত্মক বিভবের ক্ষেত্রে ধরি তখন আমাদের কাছে সেটাকে পজিটিভ ধরা হয়ে থাকে। পৃথিবীকে তখন আমরা পজিটিভ ধরি। এই কারণে আমি একটু ফার্স্টের দিকে বলেছিলাম যে যখন বিদ্যুৎ চমকায় তখন কি হয়, একদম নিচের তলার যে মেঘটা থাকে সেই মেঘটা কি একদম নিচের তলায় যে মেঘটা থাকে তলে সেটা নেগেটিভ হয়। কিন্তু নেগেটিভ, আমরা তো বলছি পৃথিবী নেগেটিভ না, পৃথিবী নেগেটিভ না, পৃথিবীর বিভব শূন্য। অর্থাৎ যখন এই নেগেটিভের রেটে আসে তখন পৃথিবী কি হয়, পজিটিভ হয়ে যায়, এবং নেগেটিভ থেকে তখন পজিটিভের দিকে প্রবাহ, এই পজিটিভ থেকে তখন নেগেটিভের দিকে প্রবাহ চলতে থাকে, তড়িৎ প্রবাহ। এই কারণেই বাজেট বা বিদ্যুতের সৃষ্টি হয়ে থাকে যখন মেঘ নিচের দিকে নেমে আসে। আর উপরে যখন আকাশের মধ্যে বিদ্যুৎ খেলে তখন সেটাই পজিটিভ নেগেটিভের মধ্যে বিদ্যুৎটা খেলে। তো এই বোঝা গেল, তো পৃথিবীর বিভব শূন্য ধরা হয়ে থাকে, অর্থাৎ নিউট্রাল ধরা হয়ে থাকে, না পজিটিভ না নেগেটিভ। যখন কোনো উচ্চ বিভবের কাছে হয় তখন সেটা পৃথিবী নেগেটিভ হয়, যখন নিম্ন বিভবের ক্ষেত্রে ধরা হয় তখন পৃথিবী পজিটিভ ধরা হয়ে থাকে।